ট্রাম্পকে বাদ দিয়ে গাজা ইস্যুতে কি নতুন প্ল্যান নেতানিয়াহুর? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। নেতানিয়াহু চূড়ান্ত রকম বর্বর। সে কখনোই শান্তি চায় না। যুদ্ধ ছাড়া তার ডায়েরিতে আর অন্য কিছু লেখা নেই। মন মগজে সেটাই ঘুরপাক খায়। আর এ কারণেই নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলকে চূড়ান্তভাবে শায়েস্তা করা ছাড়া অন্য বিকল্প নেই। যদিও ট্রাম্পও একই রকম লোক, তারপরও ট্রাম্প যতটুকুই চেষ্টা করছে কোনো মতে একটা সুরাহা করতে গাজা ইস্যুতে, সেখানেও নেতানিয়াহুর বাগড়া দিতেই হবে। ট্রাম্পের প্রস্তাব কতটা মানবে গাজার সশস্ত্র গোষ্ঠী সেটা পরের কথা। ট্রাম্পের এইটুকু পরিকল্পনাতেও নেতানিয়াহুর সায় নেই। যাই হোক, সামনে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নেতানিয়াহু গাজা ও ইরান যুদ্ধ ইস্যুকে কাজে লাগাতে চায়। ফলে এক অন্যরকম নতুন প্ল্যানও করেছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে গাজা ইস্যুতে নতুন করে সুর চড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বোর্ড অব পিস এর প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনাটি চরম ডানপন্থী ইসরায়েলি সরকারের জন্য অত্যন্ত বিতর্কিত হওয়ায় মূলত অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতেই তিনি সরাসরি ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে কথা বলছেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য সম্পূর্ণ না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তিনি পরিষ্কার করে বলেছেন, হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। গাজার সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীকে তাদের সমস্ত ভারী ও হালকা অস্ত্র সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে এবং এর পাশাপাশি গাজায় অবশিষ্ট যে কোনো সুড়ঙ্গের বিষয়েও পরিকল্পনা প্রদান করতে হবে। নেতানিয়াহুর এমন অনড় অবস্থান বোর্ড অব পিস এবং মধ্যস্থতাকারীদের জন্য চরম সমস্যার সৃষ্টি করেছে। মধ্যস্থতাকারীরা বিগত কয়েক মাস ধরে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলের পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে আসছিলেন। তবে এখন মনে হচ্ছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই নেতানিয়াহু সম্পূর্ণ প্রক্রিয়ার রিসেট বাটন চেপে দিয়েছেন। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন যে তার শাসনামলে এমন কোনো সমঝোতা বাস্তবায়িত হবে না। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা স্পষ্ট করে জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি অস্বীকার করছে। গাজার সশস্ত্র গোষ্ঠী সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েল হামাসের কেবল কাল্পনিক বা লোক দেখানো বিলুপ্তি নয়, বরং প্রকৃত বিলুপ্তি চায়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। অধিকৃত পশ্চিম তীরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান সেবাস্তিয়ার রোমান স্তম্ভগুলোর ওপরের পাহাড়ের ঢালে রয়েছে বিস্তীর্ণ জলপাই বাগান। বংশ পরম্পরায় এসব জমিতে চাষাবাদ করে আসছে ফিলিস্তিনি পরিবারগুলো।
এখানকার অন্যতম জমির মালিক আবু মুদিফ জানান, তাকে নোটিশ দেওয়া হয়েছে যে তার জমিও সেই 450 একর জায়গার অংশ, যা ইসরায়েলি কর্তৃপক্ষ দখল করতে যাচ্ছে। ইসরায়েলের দাবি, একটি বৃহৎ জাতীয় উদ্যান নির্মাণ ও প্রাচীন এই স্থানটি সংরক্ষণের জন্যই তারা এই পদক্ষেপ নিচ্ছে। সাধারণত এই ধরনের ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ফিলিস্তিনি জমির মালিকদের নামমাত্র ক্ষতিপূরণ দেয়া হয় কিংবা কিছুই দেয়া হয় না, আর দেয়া হলেও বেশিরভাগ ফিলিস্তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তারা মনে করেন ক্ষতিপূরণ গ্রহণ করার অর্থ হল নিজেদের পৈতৃক সম্পত্তি হারানোর বিষয়টিকে বৈধতা দেয়া। আবু মুদিফের জন্য এই জমি হারানো মানে কেবল আয়ের একটি বড় উৎস হারানোই নয়, এর চেয়েও গভীর কিছু। তিনি বলেন, আমি যদি এই অনুভূতিটা বোঝাতে চাই, তবে এর সবচেয়ে কাছাকাছি বর্ণনা হবে যেন শরীর থেকে আত্মাকে ছিন্ন করে নেওয়া হচ্ছে। আমার জমি ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। নাহেদ শাখা নামের স্থানীয় এক রেস্তোরাঁ মালিকও উচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, হাজার হাজার বছরের পুরনো এই প্রত্নতাত্ত্বিক স্থানটি থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলাই ইসরায়েলি পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে মনে হচ্ছে। এখানে প্রাচীন ইহুদি ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শনের পাশাপাশি রোমান, ক্রুসেডার এবং অটোমান সহ অন্যান্য অনেক যুগের নিদর্শন রয়েছে। নাহেদ বলেন, খনন কাজের পাশাপাশি এখন পুনরুদ্ধারের কাজও শুরু হয়েছে। জমির মালিকদের বলে দেওয়া হয়েছে কাউকে তাদের জমি ব্যবহার করতে বা চাষাবাদ করতে দেওয়া হবে না। ইউনেস্কোর উদ্বেগ ও বিশ্ব ঐতিহ্য ঘোষণা। সেবাস্তিয়াকে ঘিরে থাকা গ্রামবাসীর এই উদ্বেগের প্রতিধ্বনি শোনা গেছে জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কোর কণ্ঠেও। সংস্থাটি এখন এটিকে কেবল বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেই ঘোষণা করেনি, বরং একে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও যুক্ত করেছে। ইউনেস্কো জানিয়েছে, স্থানটির জন্য প্রধান হুমকি হল পরিকল্পিত জমি দখল এবং সমরিয়া বা সমরন ন্যাশনাল পার্ক তৈরির উদ্যোগ, যা এই সম্পত্তিটিকে বিভক্ত করে ফেলতে পারে। সেবাস্তিয়ার প্রবেশপথের এক পাশে প্রাচীন রোমান যুগের ফোরাম এবং অন্য পাশে ব্যাসিলিকার স্তম্ভ। মাঝখানের একটি পথে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের ডান দিকে পড়ে থাকা কিছু আবর্জনার দিকে তাকিয়েছিলেন গ্রামের মেয়র মোহাম্মদ আজেম। তিনি জানান, স্থানীয়রা এখন ওই এলাকাটি পরিষ্কার করতে যেতেও ভয় পাচ্ছেন, কারণ এতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে। মেয়র আজেম যে পথটিতে দাঁড়িয়েছিলেন সেটি পুরো প্রত্নতাত্ত্বিক স্থানটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এর এক পাশ পড়েছে পশ্চিম তীরের এলাকা বি এর মধ্যে, যা ফিলিস্তিনিদের বেসামরিক এবং ইসরায়েলিদের নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে, আর অন্য পাশে পড়েছে এলাকা সিতে, যা পুরোপুরি ইসরায়েলিদের বেসামরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণের অধীন। গত সপ্তাহে পশ্চিম তীরে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করতে প্রায় 11,30,00,000 শেকেল অর্থাৎ 27.8 মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে ইসরায়েল। কিছু প্রকল্প এমন স্থানেও রয়েছে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থাৎ পিএ এর শাসনাধীন। প্রাচীন রোমান থিয়েটারের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে ইসরায়েলি অধিকার কর্মী অ্যালান আরাদ বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও সেবাস্তিয়ার বাসিন্দাদের সাথে কোনো ধরনের পরামর্শ না করেই এসব পদক্ষেপ নিচ্ছে। তিনি ইসরায়েলি সংগঠন এমেক সাভে এর প্রধান, যে সংগঠনটি এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্য যেন সব সম্প্রদায়ের থাকে তা নিশ্চিত করতে কাজ করে। তিনি বলেন, আসল কথা হলো ইসরায়েল এই জায়গার মালিক নয়, এটি একটি ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থান। একে ইতিবাচকভাবে উন্নত করতে হলে স্থানীয় সম্প্রদায় এবং পৌরসভার সঙ্গেই তা করতে হবে, যাতে তারা উপকৃত হয়। ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী সেবাস্তিয়ার প্রবেশপথ বিশাল এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অপর প্রান্তে সরিয়ে নেওয়া হবে, যা বর্তমান গ্রাম, পার্কিং এবং দোকানপাট থেকে অনেক দূরে। ফিলিস্তিনের পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে ইউনেস্কোর এই স্বীকৃতি সেবাস্তিয়ায় ইসরায়েলের ভূমি দখলের বিরুদ্ধে তাদের বিরোধিতায় আন্তর্জাতিক সমর্থন যোগাবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইউনেস্কোর এই পদক্ষেপকে পশ্চিম তীরের সঙ্গে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ককে ম্লান করার ফিলিস্তিনি অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক কোনো সংস্থার ভোটাভুটি ইতিহাস পরিবর্তন করতে পারে না। হেরোডিয়াম এবং আইনি লড়াই। পশ্চিম তীরের আরও দক্ষিণে এবং জেরুজালেমের ঠিক কাছাকাছি অবস্থিত হেরোডিয়াম। এটি একটি কৃত্রিম পাহাড় যার চূড়ায় খ্রিস্টপূর্ব যুগের ঠিক আগে
জুদিয়া রাজ্যের শাসক রাজা হেরোড একটি অসাধারণ প্রাসাদ নির্মাণ করেছিলেন। সম্প্রতি এখানেও ইসরায়েল প্রায় ৮০ একর জমি অধিগ্রহণ করতে শুরু করেছে। তাদের দাবি, প্রত্নতাত্ত্বিক স্থানটি সংরক্ষণ ও উন্নয়নের জন্যই এই পদক্ষেপ। তবে ইসরায়েলি বসতি স্থাপন পর্যবেক্ষণকারী সংগঠন পিস নাও বলছে, আন্তর্জাতিক আইন এবং ইসরায়েলি সুপ্রিম কোর্টের রায় অনুসারে শুধুমাত্র বসতি স্থাপন বা কেবল ইসরায়েলি নাগরিকদের সুবিধার্থে জমি অধিগ্রহণ করা ইসরায়েলের জন্য সম্পূর্ণ বেআইনি। সংগঠনটি আরও বলছে, ফলে জমি অধিগ্রহণকে বৈধ দেখাতে রাষ্ট্র সম্ভবত যুক্তি দেবে যে এই স্থানটি ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় জনগোষ্ঠীর জন্যই ব্যবহৃত হবে, যদিও এটা স্পষ্ট যে এর মূল উদ্দেশ্য হল বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। হেরোডিয়ামে খনন কাজে যুক্ত থাকা এবং দর্শনার্থীদের গাইড হিসেবে কাজ করা স্মুলেল ব্রাউন্স মনে করেন, ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এই স্থানগুলো দেখভাল ও সুরক্ষার দায়িত্ব ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক এবং কর্মকর্তাদেরই নেওয়া উচিত। তিনি বলেন, ইসরায়েল এই ভূমির প্রত্নতত্ত্ব, নিদর্শন এবং ইতিহাস দেখাশোনার ব্যাপারে দায়িত্ব অনুভব করে। ইতিহাস নতুন করে লেখার অপচেষ্টা? তবে ইসরায়েলের বর্তমান সরকারের কট্টর ডানপন্থী সদস্যদের মধ্যে এর চেয়েও আগ্রাসী প্রবণতা দেখা গেছে। এই বছরের শুরুতে একটি নতুন আইনের প্রস্তাব করা হয়েছিল। এতে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর নিয়ন্ত্রণ সামরিক কর্তৃপক্ষের অধীনে থাকা বেসামরিক প্রশাসন থেকে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের কথা বলা হয়েছিল। এই আইন পাশ হলে তা পশ্চিম তীর জুড়ে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের নামে জমি দখলের ব্যাপক ক্ষমতা প্রদান করবে। মে মাসে পার্লামেন্টে বিলটির প্রথম পাঠ সম্পন্ন হলেও সামনে নির্বাচন থাকায় এটি আপাতত স্থগিত রয়েছে। সেবাস্তিয়ায় ফিরে ইসরায়েলি অধিকার কর্মী অ্যালন আরাদ বলেন, এমন একটি বিল উত্থাপন করাই প্রমাণ করে যে পশ্চিম তীরে প্রত্নতত্ত্বকে কিভাবে হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবেই কৌশলটি কাজ করে। আপনি প্রত্নতত্ত্বকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। খনন কাজ করা, ইতিহাসকে নতুন করে লেখা এবং নিজেদের মন গড়া বয়ান দাঁড় করানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে ইসরায়েলিদের হাতে তুলে দেওয়ার জন্য এটি ব্যবহৃত হচ্ছে। সেবাস্তিয়ার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে এখন এই সংখ্যা ক্রমেই জোরালো হচ্ছে যে প্রাচীন এই ধ্বংসাবশেষের সাথে বংশ পরম্পরায় গড়ে ওঠা তাদের নিবিড় সম্পর্কটি হয়তো চিরতরে হারিয়ে যেতে বসেছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।